জুলাই গণঅভ্যুত্থান একটি বড় ঘটনা, বাংলাদেশের জন্য ঐতিহাসিক ঘটনা, যেটির ১ বছর পূর্তি হলো আজ। আজকের এই দিনে ১৫ বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছিল। শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন ভারতে। টানা ৩৬ দিনের একটা আন্দোলন। এর আগের ১৫ বছরে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সময়ের আন্দোলন ছিল গণতন্ত্র ফিরে পাবার জন্য। আজকের এই দিনটিতে জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে। এছাড়া সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকে হওয়ার ঘোষণা দিয়েছেন এবং এটির প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো এটিকে স্বাগত জানিয়েছে। সব মিলিয়ে এই যে জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর, প্রত্যাশা কি, প্রাপ্তি কি, এটি নিয়ে আজকে কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি যুক্ত আছেন। আমার ঠিক ডান পাশে আছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, স্বাগত আপনাকে। সঙ্গে আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আপনাকেও স্বাগত জানাই। এবং আমার সঙ্গে জুমে যুক্ত হবেন দুজন তরুণ। তার মধ্যে একজন এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাজমুল হাসান, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক ছাত্র পরিষদ। নাজমুল, আপনাকেও স্বাগত জানাই। নাজমুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে ১ বছরে অনেক কিছুই আলোচনায় ছিল। বিচার, সংস্কার, নির্বাচন, বিচার প্রক্রিয়া চলছে, সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনে নানা রকম দর কষাকষি, তারপরে ঐক্যমত, নোট অফ ডিসেন্ট দিয়ে নিজেদের মতামত দিয়ে রাখা, যেগুলোতে ঐক্যমত হয়নি পূর্ণভাবে। এরপর আজকে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ঘোষণা দিলেন যে নির্বাচন কমিশনকে তিনি বলবেন ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের জন্য। প্রত্যাশা, প্রাপ্তি কি দেখছেন একটু যদি বলেন একজন আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে। নাজমুল, শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করবেন, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। জি, আমি শুনতে পাচ্ছি। জি, বলুন। প্রথমে সবাইকে আজ ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ আলোচক যারা আছে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে শুভেচ্ছা জানাই। প্রত্যাশা এবং প্রাপ্তি, জুলাইয়ের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাতে অনেক পারদের নিম্নমুখী আমরা অবস্থান করছি। তারপর আজকের এই দিনে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি গত বছর ২০২৪ সালে ৫ই আগস্ট বিকাল ৪টা পর্যন্ত সিডিটিতে ছিলাম, কাউন্টার টেরোরিজম ইউনিটে। সেখানে আমার জীবন এবং বুলেটের মাঝখানে আমি দাঁড়িয়েছিলাম। সেই জায়গা থেকে আমি মুক্ত আকাশে বসবাস করতে পারছি। আমার মতো হাজার হাজার তরুণের জীবন বেঁচে গেছে। এবং যেই মানুষ স্বজন হারার বেদনা আমার চেয়ে কেউ বেশি বুঝে না, এই কথা বলে হাজার হাজার মানুষ মায়ের বুক খালি করেছে গুম, খুন, ক্রস ফায়ার দিয়ে, সেই জায়গা থেকে বাংলাদেশ নাই। এটা সবচেয়ে বড় প্রত্যাশা। এদেশে এখন আর কেউ সরকার বিরোধী কথা বললেই তাকে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করা, ক্রস ফায়ার দেওয়ার যে কালচার ছিল সেই কালচারটা বাংলাদেশে নাই। এটা বড় একটা প্রাপ্তি। তবে আমাদের যে প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ২০০০ অধিক শহীদের রক্তের বিনিময়ে যারা এই দায়িত্বে এসেছেন, তারা আমাদের একটা আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী যে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ, সেই জায়গাতে যেহেতু বারবার হচট খেয়েছি, আমরা চেয়েছিলাম ৫ আগস্টের গণঅভ্যুত্থান, যেটা আমরা সবসময় দেখেন প্রত্যেকটা গভর্নমেন্ট, বিএনপি হোক বা আওয়ামী লীগ, এর আগে যতবারই কেউ 30% বা কেউ 40% ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্টে আসছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের শিক্ষার্থী জনতা সকলের ঐক্যমতের ভিত্তিতে তারা এই গভর্নমেন্টে আসছিল। সেই জায়গায় আমাদের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা অনুযায়ী আমরা দৃশ্যমানভাবে এখনো বিচার দেখতে পাই নাই। প্রত্যেকটা জায়গায় আমরা বলি যে শহীদ পরিবাররা যাদের কলিজার টুকরা সন্তানদের রক্তের বিনিময়ে আজকে আমরা কথা বলতে পারছি, সেই শহীদ পরিবাররা তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে তাদের যে সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, সবাইকে বিচার আওতায় নিয়ে আসা। আমি আপনাকে একটা তথ্য দেই যে আজকে আমরা ১ বছর দাঁড়িয়ে আছি, সেই ১ বছর জুলাই হত্যাকাণ্ডে সংগঠিত কোন একটা মামলার এখন পর্যন্ত বিচার কাজ সম্পন্ন হয় নাই। তাহলে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? কথায় কথা আমরা বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে দাবি দেওয়ার কথা শুনছি, কিন্তু বিচার তো আমরা গত ১ বছরে ওইভাবে কাঙ্ক্ষিত পাইনি। আরেকটা বিষয়, যে আমরা যে জুলাই ঘোষণাপত্র আমরা যেভাবে অ্যাড্রেস করতে চেয়েছিলাম, ছাত্র সমাজ যেটা প্রত্যাশা করেছিল, সেই জায়গায় দেখেন আজকের যে ২০২৪ সালের গণ অভ্যুত্থান,
যেই প্রেক্ষাপট রচিত হয়েছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু এখানে অ্যাড্রেস করা হয় নাই। একই সাথে 2018 সালের কিশোর বিদ্রোহ, যেই বিদ্রোহের মাধ্যমে এমপি, মন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেই নিরাপদ সড়ক আন্দোলনের ইতিকথা নাই। আমরা ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের লড়াই সংগ্রাম, বিভিন্ন বিষয়ে এখানে আমরা আজকে জুলাই ঘোষণাপত্র দেখতে পেয়েছি। কিন্তু এই যে গত 16-17 বছরের মধ্যে উল্লেখযোগ্য যে বিডিআর হত্যাকাণ্ড, শাপলায় গণহত্যা, সেই বিষয়গুলো যে অ্যাড্রেস করা না হওয়া আমাদের জন্য অন্তত ব্যতীত হওয়ার বিষয়। আমরা কেন হয়নি আগামীতে যে ফেব্রুয়ারি সংক্রান্ত যে নাজমুল হাসান, এইগুলো কেন হয়নি, এই প্রতিফলন কেন থাকেনি, ঘোষণাপত্রে কেন দেয়া হয়নি, আপনার কি মনে হয়? আসলে আমরা মনে করি যে এইখানে যে অভ্যুত্থানকে লালন করার মতো যে স্পিরিট, সেই স্পিরিটটা উপদেষ্টা পরিষদের মধ্যে নাই। হাতে গোনা কয়েকজন, আসিফ নজরুল স্যার, তিনি আমাদের বিপদ আপদে বিভিন্ন সময় ছিল, আসিফ মাহমুদ ছিল, মাহফুজ আলম, বা আর হাতে গোনা 3-4 জন লোক ছিল। বাকি যে উপদেষ্টা পরিষদ যারা আছে, তারা কিন্তু আপনি দেখবেন এই জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে তাদেরকে রাজপথে আমরা পাই নাই। একই সাথে এই বিশাল বড় একটা ক্যাবিনেট, সেক্ষেত্রে কিছু মাত্র মুষ্টিবদ্ধ লোক যাদের দ্বারা এটা কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থা করা সম্ভব না। এটা আমরা মনে করি তাদের ব্যর্থতার কারণে, গাফিলতির কারণে। এখন তো নির্বাচনের সময় একরকম ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা, এখন আপনারা কি করবেন? এখন আমরা এখনো প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার যতদিন সময় আছে, তারা যেন আগামীকাল একটা দিনকে ফাটাকেস্টের মতো কাজ করে। এতদিন যেহেতু তারা মনে করেছে তারা 5 বছর, 10 বছর অথবা 2 বছর ক্ষমতা থাকবে, যার কারণে কচ্ছপ গতিতে এগিয়ে আসছে। আমাদের মধ্যে একটাই দাওয়া থাকবে যে অন্তত বিচারগুলো যেন আমরা দৃশ্যমান দেখতে পাই। আজকে যে ঘোষণাপত্র, যে লেখাটা লিখেছে নির্বাচিত সরকার এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, এই বিষয়ে আমাদের জন্য একটা খটকা আছে। আমরা অধ্যাদেশ জারির মাধ্যমে এখনো প্রস্তুত যে আইনি যে সুরক্ষা দিবে সেই কথা উল্লেখ করা হয়েছে, সেটাকে নির্বাচিত সরকার আসলে সেটা চেঞ্জ হবে কিনা তার কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করছি। সরকার স্পষ্টভাবে বলেছে যে নির্বাচিত সরকার এই যে সংস্কারের বিষয়গুলো, সেগুলো নির্বাচিত সরকার সমাধান করবে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্পষ্ট করে বলেছে। ঐক্যমত কমিশনের বক্তব্যেও সেটি এসেছে। আপনাদের যে দাবি যে নির্বাচনের আগেই এগুলোর আইনি বৈধতা, এই বিষয়ে সরকার কোনো কিছুই বলেনি, কোনো কিছু স্পষ্ট করেনি। এখন আপনারা কি করবেন? এটাই আমরা আসলে হতাশ হয়েছিলাম যখন উনি বক্তব্য দিচ্ছিলেন। আমাদের মনে হয়েছে যে তার যে ঘোষণাপত্র, এটা ছাত্র সমাজের ঘোষণাপত্র বই প্রকাশ আসে নাই। তিনি কোনো একটা দলের প্রতি একটু হেলে পড়েছেন, কোনো একটা বৃহৎ রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, তারা যেই প্রক্রিয়া আগাতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারও প্রধান উপদেষ্টা যেন তাদের উপর হাত পা বাঁধা অবস্থা, এরকম আজকে তার বক্তব্য দেখতে পেয়েছি। ছাত্র সমাজের যে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তারপর আমরা চাই অনতিবিলম্বে আগামী যে কয়েকটা দিন সময় আছে, 5 মাস 6 মাস, সেই 6 মাসের মধ্যে যেন অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান বিচার ব্যবস্থা তৈরি করে, একইভাবে যে আমজনতা বা ছাত্র সমাজ জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আইনি সুরক্ষার যে বিষয়টা, তারা যেন দ্রুত সময়ের মধ্যে একটা অধ্যাদেশ জারি করা, নির্বাচিত সরকার হওয়ার আগেই যেন তারা একটা অধ্যাদেশ জারি করতে পারে। কারণ আমরা নির্বাচিত সরকার বা আগামীতে কোন সরকার হবে সেই বিষয়ে আমরা অনেকটা সন্দেহ প্রকাশ করছি। একই সাথে জুলাই ঘোষণাপত্রে 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 13 শাপলা চত্বর গণহত্যা এবং বিডিআর বিদ্রোহ, যেই বিষয়গুলো এখানে যুক্ত করার কথা ছিল সেগুলো যুক্ত করা হয়। ধন্যবাদ আপনাকে নাজমুল, আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলাম সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঙ্গে। স্টুডিওতে আমাদের অতিথিরা আছেন জনাব মাহমুদুর রহমান মান্না। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের ঘোষণাপত্র দেওয়ার যে অনুষ্ঠান, এখানে আপনাকে দেখেছি আমরা, আপনি সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠান নিয়ে বলবেন, পাশাপাশি এই ঘোষণাপত্রের প্রাপ্তি কিছু দেখছেন কিনা, মানে যেটি তারা হতাশ হয়েছে। ঘোষণা নিয়ে আমার খুব বলার মতো কিছু নাই, কেন আমি ওখানে যাবার পরে ঘোষণাটা পড়েছি, তার আগে আমি দেখিনি। আচ্ছা, সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা বলেছেন এরকম হতে পারে। আর এই অনুষ্ঠানে যাবার জন্যে একজন উপদেষ্টা আমাকে ফোন করেছিলেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে যাবো যে কী করতে। তো বললেন যে স্যার তো পড়বেন, তখন আপনারা পাশে থাকবেন, আপনারা 11 জন দেশের নেতা তারা থাকবেন ওখানে। তাই আমি বললাম মানে কি, ডিটো মারবার জন্যে? ওটা কি আছে ওর মধ্যে? তিনি আমাকে বললেন যে আপনারা যা যা বলেছেন সেগুলো সবই ওখানে ইনক্লুড করা হয়েছে, কারোর নাম বলা হয়নি, এবং পারতপক্ষে এখানে কোনো বিতর্কের জন্ম হবে এরকম কিছু নাই। আমি ওখানে যখন গেছি, যাবার পরে আমি ওটা পেয়েছি মানে রিটার্ন নয়, আমার ইয়েতে পাঠিয়েছেন। আমি পড়লাম, পড়ে আমার মনে হলো যে ধরেন এই 1 বছর ধরে যেসব কথা আমরা বলছি, তাহলে আমি যেগুলো বক্তৃতা করেছি প্রায় সবেরই প্রতিফলন আছে তার মধ্যে।
এখন আমি 1971 সালকে যুক্ত করে বা সেখান থেকে শুরু করে 2024 আসি এই কথায়, বা ওইটাকে হাইলাইট করতাম না। এমনিতে সবসময় যেমন আমরা মনে করি, এবং আমি মনে করি প্রত্যেকের মনে করতে হবে যে 71-এর চাইতে বড় গৌরবজনক ইভেন্ট আমাদের জাতির এখনও নাই, সেরকম করে বলেছি। কিন্তু একটা ক্রনোলজিক্যাল হিস্ট্রিতে এটাকে ব্যাখ্যা করে ওই জায়গায় নিয়ে এসে করে আমি আনিনি, সেইখানে এটা নিয়ে আসা হয়েছে। বাকিটা হচ্ছে যে সবই ধারা বর্ণনার মতো বিষয়টা। এমনিতেই অনুষ্ঠানটা ধরেন এই বৃষ্টির দিন, শ্রাবণ মাস, সবাই বলেছে। তাছাড়া ওয়েদার ফোরকাস্ট আছে, যেরকম করে করলেন। প্রফেসর ইউনুসকে আমার খুব চমৎকার মনে হলো। উনি আমার টিচার ছিলেন, তখনও দেখেছি অ্যাজ এ ইয়াং লেকচারার, খুবই মানে ভাইব্রেন্ট লোক ছিলেন। জি, তো সবাই বলছেন এই বৃষ্টির মধ্যে কেন করে, তো আরে একটা বৃষ্টি, এত বড় একটা ঘটনাটা বৃষ্টিতে কি। তো উনি হি স্টার্টেড ওয়াকিং, না আমরাও সাথে গেছি সাথে, এবং আমি ওনাকে বললাম যে স্যার 73 সালে যে ডাকসু ইলেকশন হয়েছিল সেই সময় আমরা বটতলাতে প্রজেকশন মিটিং করেছি, সবাই তাই করতো। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী ছাত্রলীগ, এবং সেই দিন বৃষ্টি হচ্ছিল অঝোর ধারায়, এটা তো টিপ টিপ করে বা গুড়ি গুড়ি অঝোর ধারে, বিশেষ সবাই ভিজে গেছিলো। কিন্তু ওই ইলেকশন আমরা জিতেছিলাম, সেটা হাইজ্যাক করলো আবার আওয়ামীপন্থীরা। তো উনি বললো যে অত অধৈর্য ধাঁধা হচ্ছে আর এখানে তো হাইজ্যাকের কোনো ব্যাপার নেই, চলো। কিন্তু ওই জায়গাতে মানে ধরে রেখে যদি বৃষ্টির না থাকতো, ওয়েদারটা ভালো থাকতো, একটা মনোজ্ঞ, মনোমুগ্ধকর এবং এক ধরনের মানে হৃদয় মন্থন করা অনুষ্ঠান হতে পারতো, কিন্তু আমার মনে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু সেটা হয়নি, একটা ড্যাম্পেনিং ইফেক্ট আছে। তারপরে বক্তৃতা তো নেই, একটা মেয়েকে দিয়ে, যার মানে সৈকতের ছোট বোন বোধহয়, তাকে দিয়ে একটা স্টোরি বলা হলো তার ঘটনাটা। তারপরে উনি গিয়ে পড়ে দিলেন। এই পড়ে দেওয়ার মধ্যে আমি একটা কথা বলি, দিস ইজ আমি এখন যেটা বলছি একটা পলিটিক্যাল পার্ট। আপনার মনে আছে গত বছর ফেব্রুয়ারিতে এই শিক্ষার্থীরা যে ঘোষণাটা পড়তে চেয়েছিলেন, এর কপি বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন, আমাদের কাছে এসছে, সাংবাদিকদের কাছে, অংশীজনদের কাছে আসছে, যেহেতু এত সালে ইত্যাদি ইত্যাদি করে। সেইখানে আপনার ঠিক এই যে বর্তমান পরিস্থিতি, নির্বাচনের বিষয় আসছে এবং সংস্কারের প্রশ্ন আসছে, আগামী নির্বাচিত সরকার যেই সংস্কারটা করবে এটা তো তাদের কথাই ছিল না, তাদের কথাই অন্যরকম ছিল। কি দিস টাইম নাও আর নেভার, মানে কী ধরনের একটা মানে কি বলবো যে ফাইটিং মুডটাই ছিল বেশি। কিন্তু এইখানে এত বড় অভ্যুত্থানের পরে যখন দেশ নির্বাচনের মধ্যে যাচ্ছে, আপনি সারা জীবন খালি ফাইট করবেন তা তো, আপনাকে তো কনস্ট্রাকশনও করতে হবে, আপনাকে রিকনস্ট্রাকশন করতে হবে, সংস্কার করতে হবে, অর্থনীতি জাগাতে হবে। এই দুটোর কম্বিনেশন আছে, সেই জায়গাতে একটা বড় ডিফারেন্স আছে। আমি জানি না, তারাও তো ছিলেন ওখানে, নাহিদ ছিলেন, যদি একটা গুজবের মতো দেখলাম যে তাদের 4 জন ওরা কক্সবাজার গেছেন, ফেসবুকে 5 জন ইয়েতে দেখলাম। তো ওই পার্টটা আমি ধরছি, ওই আলোচনা আমাদের দরকার নেই। আমি মনে করি এইটা একটা মেজর চেঞ্জ হয়েছে, এবং এই মেজর চেঞ্জটা করতে বলছি আমি, ডক্টর ইউনূস যে ডেমোক্রেটিক পলিটিক্সটাকে থ্রো করতে চেয়েছেন, প্রেজেন্ট করতে চেয়েছেন, উনি এটাতে জিতেছেন। বিএনপিও যে এই হোল বিষয়টাকে আবেগের জায়গা থেকে বেরিয়ে একটা নির্বাচনী ট্র্যাকের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেটা ছাড়া তো কোনো বিকল্প নেই। আপনি ফ্যাসিবাদ থেকে কী করবেন, গণতন্ত্রই তো যেতে হবে, তার জন্য নির্বাচন করতে হবে। সেই জিনিসটার কম্বিনেশন হয়েছে। লাস্ট পার্টি সম্ভবত খুব মেজর কন্ট্রিবিউশন বিএনপি ছিল। আমাদের সাথে তো সরকার কথা বলে নাই, কথা যেটুকু বলেছে পত্রিকায় দেখেছি, তাতে বিএনপি, জামাত ইসলামী আর এনসিপি এই কথা বলেছে, তারা আমাদের সাথে কথাই বলে নাই। সেই হিসেবে আমাদের কেউ কেউ একটু অভিমানও করেছেন, বোধহয় আসেননি। যদি অভিমান করাটা যাক, ওই বিতর্কের দিকে যাচ্ছি না। ওইভাবে যদি দেখেন তাহলে এটার মধ্যে নতুন কোনো জিনিস নাই। আর উনি আবার সন্ধ্যার পরে এই বক্তৃতা করলেন, ভাষণটা দিলেন, ওইটা ওকে করবোরেট শুরু করলো না, ওটা ডাবলি স্ট্রেনথেন করলো যে উনি এই পথেই যাচ্ছেন, অ্যান্ড দ্যাটস দ্য ডিক্লারেশন। দেখেন কত স্পেকুলেশন, ওইখানে বসেও কেউ কেউ বলছে ভাই হচ্ছেটা কি বলেন তো, কি চলতেছে, ভোট কি হবে, এরকম কত কিছু হয়েছে। মানে আমরা যে 11 জন বসে আছি তারাও এরকম স্পেকুলেট করে, কনফিউশনটা ছিল। অথচ 1 ঘন্টা যায়নি, 1.5 ঘন্টা যায়নি, তার মধ্যে একদম ক্লিয়ার করে দিয়েছেন। আমি স্টেটমেন্ট দেখলাম আপনাদের বসে টিভিতে স্ক্রলের মধ্যে, বিএনপি রিয়েকশন দিয়েছে যে এখন সব সংশয় কেটে গেছে। যে বিএনপি খুব সংশয় ছিল, মানে 24 ঘন্টা 36 ঘন্টা যেতে দেয়, মিটিং করে তাড়াতাড়ি ভোট দিয়ে দিতে হবে 3 মাসের মধ্যে,
সেই বিএনপি হ্যাজ কাম টু সেন্স, তারা বাড়াবাড়ি কিছু করে নাই এবং এখন তারা মনে করছে যে এটা একটা প্রপার জায়গা। এখন পর্যন্ত নেগেটিভ কোনো রিয়াকশন আমি কারো পাই নাই। আমি আবার পজিটিভ রিয়াকশন করবো তাহলে কথা বলতে যারা কিছু বলেছে বলে আমি জানি না, কিন্তু আমি মনে করি এখন পলিটিক্যাল পার্টিগুলোর রেসপন্সিবিলিটি, এই ইন্টারিম গভর্নমেন্ট তার দায়িত্ব পালন করেছে, দে হ্যাভ গিভেন দ্য ডিক্লারেশন, ইউ হ্যাভ টু কিপ ইট, সেভ ইট, এবং এইটাকে ঠিক মতো গণতন্ত্রের ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু তার, ভালো একটা ইলেকশন যাতে হয়। ধন্যবাদ আপনাকে। এবার আসতে চাই ডাক্তার মওদুদ হোসেন আল পাভেল আপনার কাছে। এই যে ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার সন্ধ্যার পরের যে ভাষণে প্রত্যাশা পূরণ হয়েছে কতটুকু? ধন্যবাদ। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই যে গত জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি এবং যারা আহত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু যন্ত্রণা সহ্য করছেন তাদের প্রতি সহানুভূতি জানাই, এবং গত 17 বছর ধরে যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা গুম খুন এবং বিভিন্ন নির্যাতনের মুখোমুখি হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধাবনত অভিব্যক্তিটা রেখে আমি এই কথাটা শুরু করি। আসলে মান্না ভাই যেমন করে বলছিলেন যে দুটো জিনিস কিন্তু একটার পরিপূরক হিসেবে কাজ করেছে। সনদ আসলে এরকমই হয়, সনদ তো খুব একটা বড় ডকুমেন্ট হয় না। আমরা যদি সেই ম্যাগনা কার্টার কথাই বলি বা ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স বলি, সব কিছু জায়গাতে এটা মোটামুটি ভাববাচ্চে কিছু আদর্শিক কিছু কথা সেখানে থাকে, প্রত্যাশার কথা কিছু বলা থাকে, এবং সেটি ক্রনোলজিক্যালি হলে হয়তো একটু ভালো হতো, সেটা হয়তো হয়নি। কিন্তু সেখানে বিগত দিনের যে প্রত্যাশাটা মানুষের মধ্যে ছিল যেন স্বৈরাচারের পুনরাবির্ভাব না হয়, আমরা এমন একটা ঘোষণাপত্রের সাথে থাকতে চাই যেখানে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের মালিকানাকে অনুভব করবে এবং স্বৈরাচারের পুনরাবির্ভাব হওয়ার সবগুলো পথ বন্ধ করার প্রত্যাশা সেখানে থাকবে। এবং খুব স্বাভাবিকই এটা যে এটা অধ্যাদেশের মধ্য দিয়ে হবে নাকি আগামী সংসদ সেটিকে একটা অঙ্গীকারকে বাস্তবায়নের পথে যাবেন, সেটা একটু বলার বিষয় এখানে রয়েছে। কারণ আমরা এখানে দেখেছি যে এই অভ্যুত্থানের মুহূর্তে কিন্তু একমাত্র পতিত আওয়ামী লীগ ছাড়া কিন্তু সকলের কিন্তু একটা সহমত ছিল, প্রত্যেকেই কিন্তু এই জায়গাতে তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগের যে দুঃশাসনের সময়টা ছিল সেটার পুনরাবৃত্তি কারো হাত দিয়ে যেন না হয়। তো ফলে এই ঘোষণাপত্রে সেই কথাগুলো আসে যে নেই এমন কথা বলা যাবে না। হ্যাঁ, তবে সেই বিকেল পর্যন্ত যে স্পেকুলেশন ছিল, যে একটা ধোঁয়াশা ছিল যে উনি বলছেন যে নির্বাচনের কাছাকাছি আমরা যাচ্ছি, যৌক্তিক সময় একটা নির্বাচনের কথা তিনি ঘোষণার সময়টাতে যে বক্তৃতা ছিল সেখানে উনি উল্লেখ করেছেন। কিন্তু তার কিছুক্ষণ পরে যখন উনি জাতির উদ্দেশ্যে যখন একটা বৃহত্তর পরিসরে একটা অনেক বড় সময় নিয়ে একটা ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কিন্তু তিনি বলতে গেলে তার দ্বিতীয় পর্বেই কিন্তু এটা বলে ফেলেন, যদি অনেকগুলো পর্ব ওই ভাষণের মধ্যে তার ছিল, সেখানে বিগত সময়ে এই সরকারের কী কী অ্যাচিভমেন্ট ছিল সে কথাটা উনি বলবার চেষ্টা করেছেন। এবং তার সাথে সাথে উনি এটা বলে দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন হওয়ার এবং সেটাকে এবং নির্বাচনটাকে উনি অনেকভাবে কেন ক্লারিফাই করার চেষ্টা করেছেন। উনি এটা বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি বিগত 3টি নির্বাচনে, ফলে আমরা উৎসব মুখর পরিবেশে নির্বাচনে যেতে চাই। উনি ভোটারদেরকে নির্বাচনী এলাকায় যেতে বলেছেন, প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নিতে বলেছেন যাতে যোগ্য প্রার্থী যেন নির্বাচিত হতে পারে। মহিলাদের কথা বলেছেন, এমনকি বলেছেন যে পরিবারের সব শিশুদেরকে নিয়েও আপনারা নির্বাচন কেন্দ্রে যাবেন। প্রবাসীদের তিনি এই নির্বাচনে অংশীজন হওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি করার কথা বলেছেন। তো সব মিলে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যতটা বিশদভাবে একজন রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে যতটুকু বলা যায় বলতে গেলে তিনি তার কোনো বাদ রাখেননি। এবং এখন কিন্তু যে জিনিসটা প্রত্যাশা এবং প্রাপ্তির কথা যদি আমরা সেই জায়গায় যাই, প্রত্যাশা তো দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হয়েছে। হ্যাঁ, তবে প্রত্যাশার সাথে বাকি দুটো জিনিস সংস্কার এবং বিচারের যে অংশটুকু ছিল সেই জায়গাতে কিন্তু প্রশ্ন একটা থাকতেই পারে যে বিচারের যে গতিটি আমরা দেখছি সেই গতিটা নিশ্চয়ই প্রত্যাশিত নয়, আরও দৃশ্যমানতা থাকা উচিত ছিল। এবং বিচারটা যে সত্যিকার অর্থে বিচার হচ্ছে এবং বিচারের জায়গাটা নিশ্ছিদ্র কিনা এবং সত্যিকার যারা এই গণহত্যার সাথে গুম খুনের সাথে যারা জড়িত এবং দেশের গণতন্ত্র হরণের জন্য যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য যে প্রক্রিয়াগুলো নিশ্ছিদ্রভাবে করা দরকার সেটা কতটুকু হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, সেটা কিন্তু জনগণ এখনো পর্যন্ত জানেন না। প্রত্যাশা রয়েছে সামনের সময়টা খুব একটা বেশি লম্বা নয় এবং নির্বাচনের আবহাওয়াটা তৈরি হলে তখন সেই বিচারের অংশটুকু কতটুকু সামনে থাকবে, কতটুকু ছায়াচ্ছন্ন হবে, সেটাও কিন্তু একটু ভাববার বিষয় রয়েছে। তবে এখানে যেহেতু আজকেও প্রধান উপদেষ্টা তার কমিটমেন্টের জায়গা থেকে বলেছেন যে 3টি লক্ষ্য নিয়ে তিনি এগিয়েছিলেন, তার মধ্যে বিচার একটা অন্যতম জায়গা এবং বিচারটা আসলে দৃশ্যমান হওয়া দরকার। এবং
বিচারটা এমন একটা জায়গাতে রাখা দরকার যেটা পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবেন, রাজনৈতিক সরকার তারা অবশ্যই হবেন। তো ফলে রাজনৈতিক সরকারদেরকে সবসময় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় যে তারা হয়তো প্রতিহিংসা করছেন। তো সেজন্য যে সরকারটি সবার সমর্থনে আছে তাদের পক্ষে কিন্তু একটা বিচার প্রক্রিয়াটাকে কিন্তু সুষ্ঠু এবং দৃশ্যমান জায়গাতে নেওয়া দরকার, বা নিয়ে যেতে পারেন তারা। আর সংস্কারের ক্ষেত্রে যেটি আছে যে ঐক্যমত হয়েছে অনেকগুলো জায়গাতে, তবে প্রত্যেকটা দলের তো নিজস্ব গঠনতন্ত্র, নিজস্ব একটা আদর্শিক জায়গা থাকে, ফলে সকল জায়গায় যে একমত সবাই হবে এমন তো প্রত্যাশা বোধহয় করা উচিত না। তবে বেশিরভাগ জায়গায় গুণগত জায়গাগুলোতে একমত সবাই হয়েছেন, আর বাকিগুলো যেটা আছে সেটা হয়তো হবার মতন কিছু জায়গা আছে। পরিপূর্ণভাবে দ্বিমত কোনো জায়গাতে হয়নি, আংশিক মত আছে, আংশিক দ্বিমত হয়তো কোথায় রয়েছে। পরে আগামী সংসদের জন্য তো কিছু রাখতে হবে, সেখানেও ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে একটা পূর্ণাঙ্গতা নিশ্চয়ই আসবে। এখানে একটা বিরতি নেব। অনেক ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, ফিরছে একটু পর। কথা বলছিলাম গণঅভ্যুত্থানের 1 বছরের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে। ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র। কথা বলছিলাম জুলাই অভ্যুত্থানের 1 বছরের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে। হতাশা আছে অনেক, বেশ কিছু হতাশার কথা কিন্তু অভ্যুত্থানে অংশ নিয়ে এক ছাত্রনেতা আমাদের সঙ্গে যুক্ত হয়ে বলেছেন। প্রত্যাশার অনুযায়ী কিছু প্রাপ্তিও আছে। হতাশার মধ্যে বড় হতাশার কথা যেটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 1 বছরের পরও এই সময়টিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আছে, নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু উন্নতি করা দরকার। এছাড়া এই সময়টির মধ্যেও আমরা দুর্নীতি, চাঁদাবাজি এগুলোও দেখেছি। এই প্রসঙ্গে কথা বলতে চাই অতিথিদের সঙ্গে। জনাব মাহমুদুর রহমান মান্না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে চেয়েছিলেন এই সময়টিতে? এরকম তো আলাদা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলাই যায়, কিন্তু আপনি যে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলেন না, এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কতখানি সাকসেসফুল হলাম, আমাদের অর্জন কতখানি করতে পারলাম না, এটা তো বাকি সময়টিতে কতটুকু করা যাবে আমি তো লিখিতে মেপে বলা যায় না। কিন্তু এটার অ্যাসেসমেন্টে যদি আপনি একদম মানে 50-50টাকে 80-20 বানিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী যাত্রায় ক্ষতি হবে। আমি মনে করি যে বিরাট অর্জন হয়েছে আজকের এই ডিক্লারেশনের পরে। এটা আমি আরও বেশি বলছি। কেন দেখেন, পলিটিক্সের ব্যাপারটা কিন্তু রাজনীতি যখন বলছেন, এটা বেসিক্যালি একটা নীতি, একটা পলিসির ব্যাপার থাকে। এইখানে আমি চালের দাম কত কমাতে পারলাম এইটা দিয়েই যদি জাজ করি যে উনি কত সাকসেসফুল পলিটিশিয়ান, দ্যাট ইজ নট রাইট। বিকজ আজকে জিনিসের দাম কমেছে। যেমন আজকেও ভাষণের মধ্যে উনি বলেছেন যে ইনফ্লেশন কমেছে কত %, সত্যি। কিন্তু এইটাই তার সাকসেসটা। তার সাকসেসটা হবে উনি যদি প্রপারলি ইলেকশনটা করে দিতে পারেন, এবং সেই ইলেকশনের মধ্যে দিয়ে একটা গুড গভর্নেন্স হয়, তার মানে আপনার দেশে গণতন্ত্রের বেসটা হয়ে গেল। তো ওই জিনিসটা যদি বুঝতে চান, এই ঘটনা এবং এই যে 1 মাসের যে চর্চা, যাকে আমরা অনেক সময় আমি মাঝে মাঝে কিছুই করতে পারছে না, এই যে সংস্কার কমিশনের বক্তব্য, কিন্তু খেয়াল করেন আগে 2 জন নেতা, আমি এটা প্রায় বলতে আবার পরে সবসময় ইচ্ছা করে, একজন হিন্দু, একজন মুসলমান, একজন বামরি করে, একজন বিএনপি করে, বসলেই ঝগড়া লাগতো টকশোর মধ্যে। তাছাড়া দেখেছেন আপনার অনেকের বলে আছে, মানে এক নেতা 2 আঙ্গুল দিয়ে আর একজনের চোখে দিতে পারে, চোখ বার করে নেবে। এগুলো আমরা দেখেছি। অথচ দেখেন এতগুলো পার্টি মিলে একসাথে প্রায় 1.5 মাসের মতো কথা বলেছে, 2 মাসের মতো কথা বলেছে, এবং ডায়াগ্রামে অপোজিট কথাবার্তা বলেছেন, কিন্তু এত বড় কোনো মন কষাকষি ইত্যাদি হয় নাই। ডেমোক্রেসিতে এই সহন শক্তি, এই অ্যাকোমোডেশন, অন্যের প্রতি রেসপেক্টেবিলিটি, এটা খুবই ফান্ডামেন্টাল। এটা যদি না হয় তাহলে সারাদিনই ঝগড়া করতে থাকবেন, কোনো জিনিস সামনে আপনি এগোতে পারবেন না। ওই অর্থে বাংলাদেশের অগ্রগতিটা বড়। আমি আরও একটা কথা বলি, আমাদের এই ইতিহাসে, মানে আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ইভেন্ট মুক্তিযুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা, তার স্থায়িত্ব কতদিন? শেখ মুজিব নিজে বলেছে 7 কোটি কম্বল দিলাম, 7 কোটি মানুষ, আবারটাইতে আমি পাই নাই, আবার চতুর্দিকে খালি চোর দেখি। কিন্তু এইবার বলেন এই 1 বছরে কোনো লুটপাট ইত্যাদি কিছু তো হয়নি। অর্থনীতির বহু জায়গাতে শৃঙ্খলা চলে এসছে, ব্যাংকে চলে আসছে। এগুলোর মানে কি? যে আপনি আগের থেকে চেঞ্জ হয়েছেন অনেকখানি। এখনকার ইয়াং জেনারেশন কথা বলে কত সুন্দর। আগের নেতারা বক্তৃতা শুরু করতো, অর্ধেক লাইন যেতে যেতে আর এক লাইনে চলে যেত। এবারে একই বক্তৃতায় 3 লাইন 4 লাইন বলছে, কিন্তু সেন্টেন্সিং কমপ্লিট হচ্ছে না। কিন্তু এখন তারা কত গুছিয়ে কথা বলে, এবং এই গুছিয়ে কথা বলার মধ্যে পরস্পরের কথা শোনার মতো একটা ধৈর্য তৈরি হয়েছে। তার মানে আমি আবার বলি, গণতন্ত্র যে বলে না যে তোমার কথার সাথে আমি একমত নই, কিন্তু তোমার কথা বলবার জন্যে, তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করবো, দ্যাট ইজ ডেমোক্রেসি।
এক। 2 নম্বর হলো আরেকটা জিনিস দেখেন, ডেমোক্রেসি ইজ রুল অফ মেজরিটি, শিওর, কিন্তু সেই রুল অফ মেজরিটি মানে কি একটা সত্য অনুসন্ধানের জন্যে। মানে আপনি মেজরিটি দিয়ে কি রেপ জাস্টিফাই করতে পারবেন? মেজরিটি দিয়ে রাইট জাস্টিফাই করতে পারবেন? হিন্দু মুসলমান তো দাঙ্গা লাগলে খুব একজনের পক্ষে লাগিয়ে গেল, কিন্তু এইটা কখনো কারেক্ট না। ডেমোক্রেসি বলছে আমরা সবসময় সত্যের অনুসন্ধান করব, সঠিকটা খুঁজবো, এবং তারপরে যখন মিলছে না, সময় নাই, তখন আমি ভোটের মধ্যে যাব। আমাদের এখানে জ্ঞানের চর্চাটা এখন এরকম শুরু হয়েছে যে কনস্টিটিউশন এখন মনে করেন আমার থানার মধ্যে কী বলে চা খেতে খেতে গল্প করছে, এই বিতর্ক হচ্ছে। মানে আগে একটা ভালো ছাত্র রাজনীতি করে নাকি, তাই বা মনেই করতো না, ও লেখাপড়া করে, ও তো রাজনীতি করবে না। কিন্তু এখন রাজনীতিবিদ লেখাপড়া করে না, সেটা একটা নিন্দনীয় ব্যাপার হয়ে গেছে। এই সামগ্রিক দিক থেকে যে অর্জনটা, এটা হয়তো আমরা অনেকে দেখতে পাচ্ছি না। বাকি সংস্কারের দিকে অনেকগুলো কাজ আছে। যে সমস্ত ফান্ডামেন্টাল পয়েন্টে এগ্রি করেছে, অনেকে তো কখনো বিশ্বাসই করে। আমিও মনে করছি বিএনপি কি 2 টার্মের বেশি রাজি হবে, কিন্তু রাজি তো হয়েছে, শব্দ ভিন্নভাবে দেওয়া হয়েছে, তার সাথে হয়তো 1-2টা শর্ত যুক্ত আছে, কিন্তু তারপরে একটা পয়েন্ট রিচ করেছি। আর একটা জিনিস দেখেন, সরাসরি বলছে না আমরা ডিফার করি, আমাদের নোট অফ ডিসেনশন আছে, তাহলে কী করা যাবে? আগামো কেমনে? বলে ওই আপনি ডিসেনশনটা রাখেন, এগিয়ে যান। এটাও বড় একটা অ্যাকোমোডেশন, কনসেশন দেওয়া, সব মিলেই একটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা ঢুকেছি। আমি মনে করি আগামী দিনটার উপরে নির্ভর করছে, আগামীতে যারা লিড করবেন এই দেশকে, তাদের উপর নির্ভর করছে তারা সত্যি সত্যি এই দেশকে গণতন্ত্রের একটা ভালো ফুটিংয়ের উপর দাঁড় করতে পারবে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মধ্যে হোসেন আলমগীর পাভেল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি একটু বলেন, সামনে নির্বাচন এখন যেরকম আছে, এটাকে আর কিভাবে উন্নত করা যায়, বা এর মধ্যে আরো উন্নতি করতে পারতো কিনা আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন সহ? আমার মনে হয় ওই অতীতমুখিতার কাছে যদি আমরা নাই বা গেলাম, আইন শৃঙ্খলা নিয়ে হয়তো অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আগামীর দিকে যদি আমরা তাকাতে চাই, তো আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচনের ঘোষণা আসার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে। যদি একটা জায়গাতেই শুধুমাত্র একটা শঙ্কার জায়গা থাকবে, যে রাজনৈতিক দলগুলো যেন, যে কথা মান্না ভাই বলছেন, নিজেদের মধ্যে অনেক আছে, একটা রাজনীতির যে গুণগত পরিবর্তনটা যেটা হয়েছে, যে প্রায় অসংখ্য রাজনৈতিক দল একটা ঘরে বসছেন, আলোচনা করছেন, একজন আরেকজনের কথা শুনছেন, এবং আমরা যেখানে পার্লামেন্ট বলতে দেখতাম যে খিস্তি খেউরের জায়গা বা স্তুতি বা তোষামদির প্লাবন হচ্ছে, সেই জায়গার বিপরীতে গঠনমূলক আলোচনা, যুক্তিগ্রাহ্য আলোচনা এবং সংবিধান, রাজনীতি এবং উদাহরণ, এই সব কিছুকে একটা জায়গাতে এনে একটা নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টাটা, এবং সেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি অন্তত বলতে পারি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু তাকে যখন তার বক্তৃতা একটা সময় নিষিদ্ধ ছিল, তিনি যখন কথা বলার সুযোগ পেয়েছেন, তার ভেতর থেকে কিন্তু এই গুণগত পরিবর্তনের সূচনা কিন্তু তিনি আমার দলের ভেতরে এরকমভাবে করেছেন যে আমার দলের লোকজনও কিন্তু এখন আর ঠিক সেই কুৎসিত রাজনীতির চর্চা, সেখান থেকে বেরিয়ে এসে একটা শুদ্ধ রাজনীতির চিন্তা করার জায়গাতে এসেছে। এবং যে কথাটি আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিষয় কি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করে তারা তো রক্ষা করেন, একদল কাজ করেন যারা এটাকে নষ্ট করতে চায়। তো ফলে নষ্ট করতে যারা চাইবে, তার মধ্যে একটা গ্রুপ নিশ্চয়ই আছে, যেটাকে আমরা জানি যে পতিত স্বৈরাচারের একটা গোষ্ঠী যারা আছে, তারা এখনও পর্যন্ত বিভিন্ন রকমভাবে সেই কাজগুলো করে যাচ্ছে। ফলে এখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে প্রথম কাজটি হবে যে তাদেরকে খুঁজে বের করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো, তারা যেন এই গণতন্ত্রের উত্তরণের পথযাত্রাকে যেন কোনো কারণে নস্যাৎ করতে না পারে, এবং রাজনৈতিক দলগুলো যে এতদিন পর্যন্ত যে শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন, পারস্পরিক যে সহনশীলতার যে পরিচয় দিয়েছেন, সেটিকে ধরে রাখা, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের আভ্যন্তরীণ অনুশাসন সেটাকে যেন প্রতিষ্ঠিত করে রাখেন, অর্থাৎ নিজেদের ভেতর যেন শৃঙ্খলা বিরোধী কোনো কাজ, যেটা হতে পারে যে রাজনীতি, আপনারা জানেন যে মনোনয়ন একটা ইস্যু হয়ে দাঁড়াবে, প্রতিদ্বন্দ্বিতা একটা দলের যারা বড় বৃহত্তর দল, সেখানে সেই ইস্যুগুলো সামনে আসবে। তো ফলে এই চ্যালেঞ্জগুলোকে যদি শক্ত হাতে মোকাবেলা করা যায়, তাহলে আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির সত্যিকার অর্থে দৃশ্যমান উন্নতি আমরা দেখব, এখানে আশঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাদের দুজনকে। আবারও একটা বিরতি নেব। দর্শক, কথা বলছিলাম জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে। অনেক প্রাপ্তি আছে, যেমনটি মাহমুদুর রহমান মান্না আমাদেরকে বলছিলেন, তারপরও এর মধ্যে হতাশা কিছু আছে, যে তরুণ রাজনীতিবিদ যারা হয়ে উঠছেন তাদের মধ্যেও কিছু বিশৃঙ্খলা, চাঁদাবাজি, এই ধরনের কিছু ঘটনা আছে যেগুলো হতাশ করেছে জাতিকে। এছাড়া রাজনৈতিক দলগুলো এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক রাজনৈতিক কর্মীরা নানা ধরনের অপরাধে জড়িয়েছেন, তাদেরকে দল শাস্তির আওতায় এনেছে, কিন্তু তারপরও অপরাধ কতটুকু কমেছে সেটি প্রশ্নই থেকে যায়। একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র। কথা বলছিলাম গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি, প্রত্যাশা প্রাপ্তি নিয়ে। হতাশা
আছে, প্রত্যাশা অনেক বেশি তার চেয়ে, প্রাপ্তি কিছু আছে। কিন্তু আজকে প্রধান উপদেষ্টা যেই ভাষণ দিলেন, সেই ভাষণে নির্বাচনের তারিখ বা নির্বাচনের সময়, তারিখ নয় দুঃখিত, সময় ঘোষণার পর এর পরবর্তী বাংলাদেশ কোন দিকে যাবে, এর পরবর্তী কর্মকাণ্ডগুলো আসলে কি হবে, এই বিষয়ে জানতে চাই। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসতে চাই। আমি আপনাকে বলি একটু মনে করবার জন্য, কাল থেকে বাংলাদেশ কোন দিকে? না, আমি বলি উনি যে বক্তৃতাটা করেছেন, আমি ধারণা করি এটার একটা ভালো রকম ইম্প্যাক্ট হবে। উনি বলছেন 3টা টার্ম ভোট দিতে পারেন, এইবারে খোলা মনে ভোট দিতে পারবেন আপনারা। ইনভাইট করছেন সবাইকে, উদ্বুদ্ধ করছেন। আমি মনে করি এই ধরনের উদ্দীপনা বা মানে উনি তো আমাদের মতো পলিটিক্যাল টোনে বক্তৃতা করেন না, যে কমন একাডেমিক টার্মে বক্তৃতা করেন। আমি নিজেই ইমপ্রেস, যদিও আমার টিচার, আমি আগে তাকে পছন্দ করতাম, কিন্তু এইটা আমি দেখি যে বক্তৃতা হিসেবে এগুলোর ইম্প্যাক্ট মানুষের মধ্যে খুব ভালো। নারীদের ব্যাপার বলেছেন এবং বলেছেন যে আমাদের একটা ডিফারেন্স তৈরি করতে হবে। আমরা এইবার যে ভোটটা করব, এই ভোটটাই হবে মানে যেটাকে বলে যে পেভমেন্ট টু ফর দি নেক্সট স্টেপ, পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য এটা করব। এই টোটাল বক্তৃতা, তার সাথে উনি কতগুলো সূচক বলেছেন অর্থনীতির, মানে উনি কিন্তু অর্থনীতিবিদ, হি ক্যান প্লে উইথ ডেটাস। উনি বলতে পারেন যে এটা আগে এই ছিল, এখন এরকম হয়েছে, এটা ভবিষ্যতে এরকম যেতে পারে এবং এই প্রেডিকশনগুলো কারেক্ট হয়। এই সবগুলো তার কথা ঠিক হয়েছে। মানুষ কিন্তু তাকে অর্থনীতির দিক থেকে মনে করে হি ইজ এ মাস্টার, কোনো সন্দেহ নেই এরকমভাবে। এই সব মিলে তার এই বক্তৃতা একটা ডাইরেকশন সেট করেছে। এবং আপনি একটু আগে যেটা বলছিলেন না নাকি, পাভেল বললেন, আমার মনে নেই এখন, সেটা হচ্ছে ভোটারদেরকে বলছে আপনারা এখন এলাকায় বেশি বেশি করে যাবেন, আপনাদের প্রার্থীদেরকে চিনবেন। আরে ভাই, ক্ষমতায় থেকে এরকম কথা জীবনে কেউ বলে নাই, কোনো পার্টি থেকেও কেউ জীবনে এরকম বলে নাই। ভোটারদেরকে আপনারা কিন্তু দেখে দেখে বলেন। আমরা একবার বলেছিলাম ওই যে মানে যোগ্যতা দেখে ভোট দেন, একটা স্লোগান বার করেছিলাম, যোগ্য দেখে ভোট দেন। হ্যাঁ, এখন উনি এটাকে একদম ভোটারদের দায়িত্বের মধ্যে ফেলে দিচ্ছেন যে তোমরা দেখে দেখে ভোট দাও। আমিও মনে করি আফটার দিস ডিক্লারেশন, আপনি যে পুলিশের কথা বারবার বললেন না, পুলিশের জন্য কোনো বিশেষ মেসেজ দেবেন হয়তো, ডেকে বলবে যে এখন তোমরা এটা করা উচিত, এবং পুলিশ হতেও মুগ্ধ হবে। কারণ আজকের এই দুটো ঘটনার পরে একটা ইম্প্যাক্টই পড়ে যাবে, ইউ আর গোয়িং টুয়ার্ডস, মানে আমাদের ট্রেনটা চলতে শুরু করছে গণতন্ত্রে, যেটা আমরা টিভিতে দেখলাম এই রকমই হবে। এবং সেটার ইম্প্যাক্ট হিসেবে মানুষের মধ্যে হয় কি, অনেক বড় বড় ইভেন্টে মানুষের মধ্যে এগ্রিগেট ওয়েতে একটা ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়। আমাদের এই ড্রাইভিং ফোর্স, আমাদের এদিকে যেতে হবে, সেই যাত্রাটা শুরু হবে। তাতে যেটা পাভেল বললেন যে পুলিশের মধ্যেও এটার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে কালকে থেকেও যদি নাই হয়, কিন্তু কালকে থেকেই হয়তো উনি বলেছেন প্রাতিষ্ঠানিক কাজের কথাও বলেছেন যে কালকে থেকে নির্বাচন কেন্দ্রিক প্রাতিষ্ঠানিক কাজ শুরু হয়ে যাবে না, মানুষের মধ্যেও এখন থেকে দেখবে যে পজিটিভ একটা সেন্স আসবে, কথাবার্তার মধ্যে আসবে, ভাবটা বদলাবে এবং রাজনীতি গুণগতভাবে পরিবর্তন করতে হবে। এর সাথে আমি একটা যদি যুক্ত করি, এই তারেক রহমান ওই দিনকার ছাত্রদের সবাই বলেছেন না, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। এইটা তো খুবই ফান্ডামেন্টাল জিনিস। আমরা রাজনীতি ঠিক না হলে বাকি কিছু ঠিক হবে না। এখন রাজনীতিতে গুণগত পরিবর্তন মানে কি, এটার ব্যাখ্যাও তো আস্তে আস্তে আসবে। এগুলো যদি মেলে তাহলে আপনি এগ্রিগেটে চিন্তা করেন যে আমরা কোথায় যেতে পারছি। মেবি আমার চালের দাম কমে নাই, কিন্তু আমি ফিলসফিক্যালি, আমি অ্যাটিটিউড ওয়াইজ একটা মানে আপার লেভেলে চলে যাচ্ছি, কিন্তু হোল নেশন। সেই অর্থে আমি মনে করি যে একটা ভালো যাত্রা হতে পারে। আমি জানি আমার দর্শকরা কী মনে করবে, আমাকে অনেকে বলে ভাই আপনি একটু বেশি বেশি বলতেছেন, মানে অপোজিট করবেন না, আপনি খালি পক্ষে বলেন। আমি বলি এখন কার বিপক্ষে বলবো তা তো বুঝতে পারি না। ধন্যবাদ আপনাকে। আপনার কথা যেটা মনে হচ্ছে যে নির্বাচনী ট্রেন মানে যাত্রা শুরু করলো প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে দিয়ে। পাভেল ভাই। হ্যাঁ, আমরা বলি যে আমি মানবের কথা রেস ধরেই বলি, রাজনীতিতে কিন্তু এখন ঠিক আগের মতন কথা মারা রাজনীতি চলবে না। যদি কেউ বলে যে আমি এই অঙ্গীকার করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি, আগে কথা ছিল এরকমই, প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরত এবং অসম্ভব প্রতিশ্রুতি আমরা রাজনৈতিক নেতাদেরকে দিতে দেখি। এখন দেখবেন যে আমাদের পক্ষ থেকে যে কথাটি বলা হয় সেটা হচ্ছে যে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখা আমরা তৈরি করছি। আমরা কিন্তু ঠিক এই জায়গায় বসে নেই যে প্রতিশ্রুতি, যেমন আমরা বলছি যে কর্মসংস্থান করতে চাই, 1,80,00,000 কর্মসংস্থান করার পরিকল্পনা রয়েছে, 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, আমরা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা 25% কমাতে চাই,
শিক্ষার পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা বলবার চেষ্টা করেছি যে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মানি কিংবা ম্যান্ডারিন এগুলো ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা শিক্ষার আমূল একটা পরিবর্তনের জায়গাতে চিন্তা করি আমরা যে জ্ঞান ভিত্তিক শিক্ষা একটা হবে, একটা চাহিদা ভিত্তিক শিক্ষা হবে। অর্থাৎ আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি করতে চাই। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বেনিফিটটা নিতে চাই। এর পাশে যেটা রয়েছে যে সেটা হলো যে বাংলাদেশের মানুষের অনেক দিনের প্রত্যাশা হচ্ছে তারা স্বাধীনভাবে কথা বলবে এবং জবাবদিহিতার যে কালচারটা রাজনীতি দলগুলোর ভিতরে রাখা দরকার, আমাদের দল সেই চর্চাটার কাছে আমরা ব্যক্তিগতভাবে আমি জানি যে আমরা সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করছি। আর একটা জিনিস হচ্ছে যে এই প্রত্যাশার সাথে আরও কয়েকটা জিনিসের বোধহয় খুব বিশদভাবে আমাদের মনে রাখা দরকার একটা জায়গা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে কিন্তু একটা দৃষ্টিভঙ্গির কত একটা পরিবর্তন আসবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা তাদের বাংলাদেশের সাথে তাদের অ্যালাইনমেন্টের যে জায়গাটাকে যেভাবে দেখতেন, আগামীকাল থেকে সেই দৃষ্টিভঙ্গির একটা ব্যাপকতার পরিবর্তন আমরা দেখব এবং সেই পরিবর্তনটা যদি ইতিবাচক হয় সেটাই আমরা চাইব। তাতে কিন্তু আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক ক্ষেত্রগুলোতে বাংলাদেশের অবস্থান যা হবে, রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নির্বাচনমুখী হতে যাচ্ছে তাদের কিন্তু একটা এক্সট্রা হোমওয়ার্ক থাকবে যে ওই অ্যালাইনমেন্টে তারা কতটা সফলভাবে সেই সময় খেলতে পারে বা সেই জায়গার রাজনীতি বা বৈদেশিক নীতির চর্চা করতে পারে। তো বৈদেশিক নীতি কিন্তু এখন আর ঠিক আগের মতন বন্ধুত্ব ভ্রাতৃত্ব এগুলো দিয়ে চলে না, এটা অর্থনৈতিক কূটনীতি হিসেবে কিন্তু এই জায়গাটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং ডক্টর ইউনূসও কিন্তু সেই কৃতিত্বটা নেওয়ার চেষ্টা করেছিলেন যে 37%কে উনি 20% আনতে পেরেছেন। তো সেটা হয়তো একটা তার রাজনৈতিক কূটনীতির সাফল্য। তো ফলে সেই জায়গাগুলোতে ঠিক রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আগামী দিনে যারা মনে করছেন যে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা মুখর হতে চান, প্রতিদ্বন্দ্বিতা থাকতে চান, তাদের কিন্তু এই হোমওয়ার্কগুলো গুরুতরভাবে করতে হবে। শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য কিছু কথাবার্তা বললাম এবং সেটা নিয়ে নির্বাচনে প্রচারণা নিয়ে এটা বোধহয় সম্ভব হবে না। এক মিনিটে একটা উত্তর জানতে চাই, সেটা হচ্ছে যে বড় দল হিসেবে আপনারা তো আপনাদের দলের নিশ্চয় আলোচনা হয় মনোনয়ন নিয়ে, তরুণরা কেমন জায়গা পাবে নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি থেকে? এই একটা স্লোগান আপনি গতকালকের মিটিংয়ে বলতে শুনেছেন যে সেটা হচ্ছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের কাছে ভোট চাইবে অথচ তারুণ্যকে প্রতিনিধিত্ব করতে দেব না, দল এরকম বৈপরীত্যের জায়গা থেকে চিন্তা করে না। আগামী সংসদে মনোনয়নের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে উল্লেখযোগ্য সংখ্যক তারুণ্যেরই মুখ আমরা দেখব, নারী নেতৃত্বকে দেখব ইনশাল্লাহ। এবং যারা সংসদে সত্যিকার অর্থে চাটুকারিতে না করে সংসদ সদস্যের মতো আচরণ করতে পারেন, বিএনপি আগামী দিনে সংসদে সেরকম লোককে পাঠাতে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে যে প্রত্যাশা প্রাপ্তি, সেগুলো নিয়ে প্রত্যাশা যে পরিমাণ ছিল তার তুলনায় প্রাপ্তি কিছু আছে, আরও কিছুটা সময় আছে ডক্টর ইউনূসের হাতে নির্বাচনের আগ পর্যন্ত। শুধু নির্বাচন বাস্তবায়ন নয়, বিচারের ক্ষেত্রে যেরকম দৃশ্যমান বিচার দেখতে চান সাধারণ মানুষ এবং আমাদের অতিথিরা যেমনটি বললেন, একই সঙ্গে যে সংস্কার কাজগুলো নির্বাচনের আগে এই সরকারের পক্ষে করা সম্ভব, যেগুলো সমাধান আসলে সংসদে নয় বাস্তবে অনুশীলনেই করা যায়, সেইগুলো যেন বাস্তবায়িত হয় এমন প্রত্যাশা সাধারণ মানুষ এবং অতিথিরা যেমনটি বললেন। তবে একটি সুষ্ঠু নির্বাচন এবং তার আগে যেই সংস্কারের কথা বলা হচ্ছে, যেগুলো পরবর্তী সংসদ বৈধতা দেবে এবং পরবর্তী সংসদ সেগুলো চর্চা করবে, রাজনীতিবিদরা চর্চা করবেন, সেইগুলো যদি না হয় তার পরিণতি কেমন হয় সেটি গত বছরের এই দিনে মানুষজন দেখেছে। সুতরাং রাজনীতিবিদদেরও সাবধান হতে হবে এবং আগামী নির্বাচন যেন সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয়, সেই প্রত্যাশা আমরা রেখে আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন।